ওয়েলকাম এভরিওয়ান, সকলকে সালোক সংশ্লেষণের আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন পর্যন্ত যেটা পড়ে ফেলেছি, আমরা গত ভিডিওতে যেটা পড়েছি সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ে আমরা বলেছি তিনটা গতিপথ আছে, যে তিনটা গতিপথের প্রত্যেকটারই মূল টার্গেট হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি করা। সো গত ভিডিওতে আমরা গ্লুকোজের গাঠনিক সংকেতটা আসলে কেমন হয় সেটা একটু দেখেছি। তো আজকের ভিডিওতে মূলত প্রথম যে গতিপথ সেটা নাম হচ্ছে কেলভিন চক্র। সেই কেলভিন চক্রকে আজকে একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো যে কেলভিন চক্রটা আসলে বেসিক্যালি হয় কিভাবে। ওকে, কেলভিন চক্র এইটা মূলত তিনজন সায়েন্টিস্ট, একজন কেলভিন, বেনসন এবং ব্যাসন, এই তিনজন সায়েন্টিস্ট মিলে আসলে একটা চক্র প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাবটা এমন ছিল যে গাছের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে আমাদের এই গ্লুকোজটা তৈরি হয়। তো তারা যেটা চিন্তা করলেন, তাদের চিন্তাটা এরকম ছিল যে গাছের মধ্যে হচ্ছে আগে থেকে কার্বন ডাইঅক্সাইড, ওই যে আমরা অলরেডি পড়েছি সালোক সংশ্লেষণের 4টা রিকোয়ারমেন্ট আছে, এর মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সো গাছের মধ্যে পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড এসে বসে আছে, গাছের পাতার মধ্যে কার্বন ডাইঅক্সাইড এসে বসে আছে কোন জায়গায়? গাছের পাতার মধ্যে ঢুকলে আমরা অলরেডি প্রথম ভিডিওতে যেটা দেখেছি, গাছের পাতার যে গাঠনিক স্ট্রাকচারটা সেটা দেখেছি। সেখানে কি ছিল? সেইখানে হচ্ছে পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট ছিল, মেসোফিল টিস্যু ছিল, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট কোষ ছিল, মানে কোষগুলা ছিল, কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট ছিল, ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েড এক ধরনের চাকতির মতো জিনিস ছিল। চাকতির বাহিরে যে জায়গাটাকে আমরা স্ট্রোমা বলছিলাম। সো যারা প্রথম ভিডিওটা মিস করেছো, আমি এক্সপেক্ট করবো সবাই আগে প্রথম ভিডিওটা দেখে তারপর অবশ্যই পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে, পুরো প্লেলিস্টটা বুঝতে সুবিধা হবে এবং পুরো সালোক সংশ্লেষণ তোমরা খুব সহজে আয়ত্ত করে ফেলতে পারবে। তো কার্বন ডাইঅক্সাইড অলরেডি স্ট্রোমাতে এসে উপস্থিত বসে আছে সে। ওকে, কোষের মধ্যে, স্ট্রোমার মধ্যে অলরেডি একটা জিনিস যেটা নাম হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট, তার নাম হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট। সো রাইবুলোজ 1,5 বিসফসফেটটা অলরেডি সবসময় আমাদের কোষের মধ্যে প্রেজেন্ট থাকে। রাইবুলোজ 1,5 বিসফসফেট যে যৌগটা, এইটা মূলত হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ। এটা মূলত একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ। ওকে, তো এই রাইবুলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়। রাইবুলোজ 1,5 বিসফসফেট কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড কয় কার্বনের? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার 1 কার্বনের। রাইবুলোজ 1,5 বিসফসফেট সে কয় কার্বনের? সে হচ্ছে 5 কার্বন। মোট মিলে 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি হয়। 6 কার্বন বিশিষ্ট যে যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে কিটো অ্যাসিড। কিটো অ্যাসিড, কিটো অ্যাসিড একটা অ্যাসিড যেটা মূলত আমাদের 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। এই যৌগটা অস্থায়ী, এই যৌগটা বেশিক্ষণ থাকে না। এটা টোটাল 6 কার্বন এবং এটা অবশ্যই অস্থায়ী একটা যৌগ। এটা সাথে সাথে হওয়ার সাথে সাথে ভেঙে যায়। এর পরবর্তীতে আসলে এটা ভেঙে কি হয়? এইটা ভেঙে মূলত যেটা হয় সেটা হচ্ছে এই যে 6 কার্বন, সেটা ভেঙে গিয়ে 2টা যৌগ হয়। একটা যৌগ না, সে 2টা যৌগ হয়। প্রত্যেকটা এই যৌগটার নামটা হচ্ছে, আমরা যদি একটু বলি, সেটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। পুরো নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, ফসফোগ্লিসারিক অ্যাসিডটা মূলত হচ্ছে একটা, এইটা মূলত হচ্ছে 3 কার্বনের যৌগ। এটা মূলত 3টা কার্বনের যৌগ, এর মধ্যে 3টা কার্বন থাকে। তো টোটাল 6টা কার্বনের একটা যৌগ ভেঙে 3টা কার্বনের একটা যৌগ হয়েছে। তার মানে যৌগ হয়েছে এখানে 2টা, একটা না। যৌগ হয়েছে ইন টোটালি 2টা যৌগ হয়েছে টোটাল। ওকে, সো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হয়। আচ্ছা, এই একটা চক্র। এখন এর পরে কি হয়? এরপরে আসলে খুব বেশি ডিটেলস আমরা এসএসসি পর্যায়ে পড়বো না। আমরা জাস্ট যেটা মনে রাখবো সেটা হচ্ছে এরপরে এটা পুরো প্রসেসটা ঘুরে একদিকে আমার এই যে রাইবুলোজ 1,5 বিসফসফেট ছিল সেটাকে রিগেইন করে, নতুন করে আবার তৈরি করে, এবং
আরেক দিকে কি হয়, আরেক দিকে এই জায়গাটাতে হচ্ছে আমাদের যে টার্গেট পয়েন্টটা ছিল, আমাদের কি বানানোর টার্গেট ছিল, C6H12O6, এই যে গ্লুকোজ তৈরি হয়। সো এই হচ্ছে মূলত বেসিক কনসেপ্ট। আমি যদি একটু রিক্যাপ করি ছোট করে, বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড কোষের মধ্যে, স্ট্রোমার মধ্যে বা পাতার মধ্যে অলরেডি সবসময় থাকে রাইবোলোজ 1,5 বিসফসফেট, একটা 5 কার্বন বিশিষ্ট যৌগ থাকে। সেই যৌগটা গাছের বাহির থেকে আসা কার্বন ডাইঅক্সাইড যেটা স্ট্রোমার মধ্যে অলরেডি চলে আসছে, সেই স্ট্রোমার মধ্যে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইডের একটা কার্বন, রাইবোলোজ 1,5 বিসফসফেটের কার্বন হচ্ছে 5টা, তারা একসাথে যুক্ত হয়ে 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী যৌগ তৈরি করে, সেটা নাম হচ্ছে কিটো অ্যাসিড। সেই কিটো অ্যাসিডটা সাথে সাথে ভেঙে যায়, ভেঙে গিয়ে সাথে সাথে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড দুইটা যৌগ তৈরি করে, যেটার প্রত্যেকটা হচ্ছে 3 কার্বনের। আলটিমেটলি সেটাই পরবর্তীতে একদিকে এসে রাইবোলোজ 1,5 বিসফসফেটকে আবার পুনরায় রিগেইন করে বা নতুন করে আবার তৈরি করে, এবং আরেক দিকে হচ্ছে গ্লুকোজ তৈরি করে। এইখানটায় একটা জিনিস যদি একটু খেয়াল করি, এই যে 6 কার্বনের টোটাল যৌগটা আছে, সেটা কিন্তু ঘুরে গিয়ে আলটিমেটলি 5 কার্বন ব্যাক করে ফেলছে, তো 1 কার্বন জমা হয়। তো একটা গ্লুকোজ তৈরি করার জন্য মূলত আমাদের যেটা প্রয়োজন, এক একটা গ্লুকোজ তৈরি করার জন্য আমাদের এই যে কার্বন ডাই অক্সাইডটা আছে, সেটা 6 বার ঘুরে, কার্বন ডাই অক্সাইডটা না, বেসিক্যালি এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল। ওকে, এই সাইকেলটা 6 বার ঘোরার প্রয়োজন পড়ে একটা গ্লুকোজ তৈরির জন্য। আমাদের যে কেলভিন চক্রটা বা এই যে পুরো সাইকেলটা, সেটা আসলে 6 টাইম, 6 বার ঘুরে, 6 বার ঘুরলে একটা কার্বন মানে 6টা কার্বন ডাইঅক্সাইড থেকে একটা গ্লুকোজ তৈরি হয়। সো এইখানে আমাদের বেশ কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা যদি একটু তোমাদের সাথে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এইটাই হালকা পাতলা একটু বুঝলাম, ঠিক আছে। এটা বিজ্ঞানী কেলভিন আবিষ্কার করেছেন, দ্যাটস ওয়াই এটাকে কেলভিন চক্র বলা হয়। আবিষ্কারক আরো কয়েকজন আছে একসাথে কেলভিনের সাথে, কিন্তু কেলভিন যেহেতু টিম লিডার, তার কারণে কেলভিনের নাম অনুসারে এই চক্রটাকে আমরা কেলভিন চক্র বলছি। এখন এই যৌগের আমরা যদি একটু খেয়াল করি, এখানে যে প্রথম যৌগটা, এটা 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটার একটা স্পেশালিটি আছে। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটাকে আমরা যদি একটু লিখি, 3, আমরা একটু ইংলিশে লেখার চেষ্টা করব, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে PHO, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাকে সংক্ষেপে আমরা যদি এর প্রথম অক্ষরটাকে একটু নেই, এটা P, তারপরে G এবং তারপরে A, এটাকে সংক্ষেপে হচ্ছে PGA বলা হয়। ওকে, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আর ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ, কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ। এটাই হচ্ছে আমাদের কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ। ওকে, সো এখন বিষয় হচ্ছে, যেহেতু কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আর 3PGA আর PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড, তার কারণে এই চক্রটাকে আমরা নতুন একটা নাম দিয়ে ফেলেছি, বা আমরা যে নামটাতে ডাকি সেটা হচ্ছে কেলভিন চক্রের পাশাপাশি, যেহেতু ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনের একটা যৌগ এবং কেলভিন চক্রের প্রথম স্থায়ী যৌগ 3 কার্বনের, যার কারণে এটাকে বলা হয় হচ্ছে C3 সাইকেল। সো এটা একটা প্রশ্ন যে কেলভিন চক্রকে কেন C3 সাইকেল বলা হয়। C3 সাইকেল কেলভিন চক্রকে বলা হয় কারণ আমাদের যেই কেলভিন চক্র, তার পুরো চক্রের প্রথম স্থায়ী যৌগ হচ্ছে 3 কার্বনের, তার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড আর 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-র ব্যাখ্যাটা আমরা আসলে এই পর্যায়ে এসএসসি পর্যায়ে দিব না, এটা আমরা হচ্ছে আরো ডিটেইল লেভেলে যখন পড়বো ইন্টারমিডিয়েট, তখন আমরা আসলে এই ব্যাখ্যাটা জানবো। সো এই ছিল আমাদের মোটামুটিভাবে আমাদের কেলভিন চক্রকে কেন C3 সাইকেল বলা হয় সেটার ব্যাখ্যা। তো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝে গেছো। আমরা কয়েকটা কথা যদি একটু বুঝতে চাই, সেটা হচ্ছে আমাদের কেলভিন চক্র, এইটার আরো যে সকল সায়েন্টিস্ট আছে, তার একজনের নাম হচ্ছে বেনসন চক্র বলা হয়, এটাকে ব্যাসাম চক্র।
মূলত কেলভিন, বেনসন এবং ব্যাসাম এই তিনজন সায়েন্টিস্ট মিলে আসলে এই চক্রটা দিয়েছেন। এবং মোস্ট ইন্টারেস্টিংলি তাদেরকে, কেলভিন এবং তার দলকে 1961 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই সালটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর অলরেডি যেটা বলে ফেলেছি, প্রথম স্থায়ী যৌগ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড আর 3 PGA, দ্যাটস ওয়াই এটাকে আমরা হচ্ছে C3 সাইকেল বলে থাকি। সো কেলভিন চক্রের আমাদের এসএসসি পর্যায়ে আসলে এতটুকুই আছে। এর চাইতে ডিটেইলস যে পুরো চক্রটা, অর্থাৎ এই যে চক্রটা হয়, এই চক্রটা এর চাইতে বেশি ডিটেইলস আমাদের নাই। এই এতটুকুই আছে। সো আমরা আশা করি তোমরা সকলেই যতটুকু আছে ততটুকু বুঝে গেছি, যতটুকু ইনফরমেশন আমাদের দেওয়ার কথা ছিল সেটা আমরা খুব ভালোভাবে প্রোভাইড করেছি তোমাদেরকে। তো এর পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র। এই চক্রটার পরে কেলভিনের আবিষ্কার করে উনি টোবেল পুরস্কার পাওয়ার পরে পরের কিছুদিন পরে, 4 বছর পরে বা 3 বছর পরে, আরেক দল সায়েন্টিস্ট হ্যাচ এবং স্ল্যাক তারা তাদের একটা নতুন প্রস্তাব করেছেন। এক্স্যাক্টলি সেই প্রস্তাবটা কি এবং কি হয়, কিভাবে হয়, আসলে ক্যালভিনের সাথে কন্ট্রাডিক্টরি মানে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন নাকি একই সাথে কোনো কারেকশন আছে, আমরা এই জিনিসটা পুরোটা পরে তারপরে হচ্ছে একটু দেখার চেষ্টা করবো। সো সকলকে পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, মাস্ট বি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পরের ভিডিওটা দেখা শুরু করো। ধন্যবাদ সকলকে।